আজকে আমি এমন ৩ টি স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলা খুবই সম্ভাবনাময় এটলিস্ট পুঁজিবাজারের বর্তমান সিচুয়েশন এর ক্ষেত্রে। ফান্ডামেন্টালি স্ট্রং এবং সামনে অনেক বেশি গেইন করার পসিবিলিটি দেখা যাচ্ছে। অবশ্যই আপনি যখন ইনভেস্ট করবেন নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এবং চেষ্টা করবেন নিজে রিসার্চ করে প্রফেশনালসদের অ্যাডভাইস নিয়ে। ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমি না, বাট এখানে যাই ডিসকাস করা হচ্ছে পিওরলি ফর অ্যানালাইসিস এবং লার্নিং পারপাসেস। ইনভেস্ট করার অবশ্যই নিজের দায়ে ইনভেস্ট করবেন এবং রিস্কটাও আপনার নিজেরই, কারণ আপনি নিজের টাকা কাজে লাগাচ্ছেন। চলুন শুরু করা যাক। আমরা আজকে যেই ৩টি স্টক নিয়ে কথা বলছি এর মধ্যে ৩টি স্টকের সেক্টর ৩টি। একটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসের, একটা ফুড অ্যান্ড অ্যালাইডের এবং একটি ইন্স্যুরেন্স সেক্টরের। চলুন শুরু করি ফার্মাসিউটিক্যালস সেক্টরের স্টকটি নিয়ে। সেটা জন্য আমরা চার্টে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টে রেখে দেওয়া স্টকটি হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনা, আহ, আপনি ফান্ডামেন্টাল ভ্যালুর কথা যদি বলি, অনেক স্ট্রং একটি শেয়ার। এবং আমরা শুরুতে একটু ইবনে সিনার ফান্ডামেন্টাল দেখে নিব। ইপিএস এর কথাও যদি বলি, বেড়েছে। এবং ওভারঅল যদি আমরা শেয়ার হোল্ডিং এর কথা বলি, 44.68% আছে ডিরেক্টরসদের কাছে। ইনস্টিটিউশনাল শেয়ার বাই করা আছে 22% এবং পাবলিকের কাছে 33% আছে, যেটা রিসেন্টলি 0.4% কমেছে। ইবনে সিনা আপনার কোয়ার্টার 3 এর প্রতিবেদন যখন প্রকাশ করে তখন দেখা গেছে 5 টাকা 55 পয়সা জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে এগেইনস্ট 4 টাকা 31 পয়সা, যেখানে কনসলিডেটেডটা হচ্ছে 15 টাকা 2 পয়সা জুলাই থেকে মার্চের, যেটা 16 টাকা 32 পয়সার এগেনস্টে গত বছরের। কিন্তু ওভারঅল আমরা যদি ইবনে সিনার রেকর্ড হিসাব করি, আপনার আই থিঙ্ক লাস্ট ইয়ারও 63%-এর মতো ডিভিডেন্ড দিয়েছে। এবং এই বছরও যখন অক্টোবরে হোপফুলি ডিভিডেন্ড ঘোষণা করবে, এর প্রাইস অ্যাকশন সামনে আরো বাড়বে বলে আশা করা যায়। অনায়াসেই একটা ভালো ফান্ডামেন্টাল স্টক এবং এতে ঝুঁকির পরিমাণ অনেক কম। সেই হিসাবে যদি আমরা ফার্মাসিউটিক্যালস থেকে কোনো স্টক চুজ করতে চাই, ইবনে সিনা চোখ বন্ধ করে কেনার মতো একটা স্টক। এখন পর্যন্ত যেটা কি রেজিস্ট্যান্স লেভেল সেই পর্যন্ত হিট করে নাই, বাট এই মুহূর্তে ইনভেস্ট করে রাখার মতো খুব ভালো একটি স্টক। খুব সম্ভবত 326 থেকে 358-তে একটা ভালো রেজিস্ট্যান্স ফেস করবে। কিন্তু পুঁজিবাজারের এখন যেরকম পরিস্থিতি সেটা যদি আমরা বিবেচনায় রাখি, আপট্রেন্ডের সাথে সাথে এই রেজিস্ট্যান্স ভেঙে ফেলার কথা। আর হোপফুলি অক্টোবর আসতে আসতে স্টকটি আরো কিছু গেইন দিবে। এবং আমরা বরাবরই দেখে এসেছি ফার্মাসিউটিক্যালস সেক্টর অনেক স্টেবল বর্তমানে পুঁজিবাজারে। এবং আহ, যদি আমরা ফার্মাসিউটিক্যালস একটা ভালো স্টক বাছাই করে রাখতে পারি, সেটা কিন্তু আমাদের পোর্টফোলিওর জন্য অনেক ভ্যালু অ্যাড করবেন। ওভারঅল পোর্টফোলিওর গ্রোথ হিসেবে এর পোটেনশিয়াল সামনে আরো অনেক বেশি। এবং এখান থেকে যদি 33%-এর সাইকেল আমরা চিন্তা করি, অ্যাটলিস্ট 400 সাড়ে 400 টাকা পর্যন্ত আমরা এই স্টকটিকে হয়তোবা সামনে আগামী বছরের মধ্যেই যেতে দেখতে পারি। আপাতত খুবই ভালো একটি এন্ট্রি পয়েন্টে আছে। এবং যদি আমরা কোনো সাপোর্ট জোনের কথা চিন্তা করে কিনি, লাস্ট যেদিন ট্রেড হয়েছে খুব সম্ভবত 326 টাকায় লাস্ট ট্রেড হয়েছে, 320 থেকে 325-এর মধ্যে খুব ভালো একটা অপটিমাল এন্ট্রি পয়েন্ট ইবনে সিনা এই স্টকটির জন্য। মুভিং অন, আমরা এবার যাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটা খুবই পপুলার এবং ট্রেন্ডিং একটা স্টক, সেটা হচ্ছে লাভেলো। লাভেলো নিয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও অনেক কথা বলেছি, আই কুডন্ট স্ট্রেস দিস এনাফ। এবং লাভেলো বর্তমানে খুবই ভালো পজিশনে আছে। রিসেন্টলি সেলস বেড়েছে, ইনকাম বেড়েছে। সব দিক বিবেচনা করে লাভেলো কোয়ার্টার 3 পর্যন্ত খুব ভালো অবস্থানে আছে যতটুকু খবর পাওয়া গেছে। এবং খুব সম্ভবত সামনেই এর ডিভিডেন্ড আছে। ডিভিডেন্ডের অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথে কিন্তু আমরা একটা ভালো ইনক্রিজ দেখতে পারি। যেহেতু এখন 100-এ আছে, 33% সাইকেল যদি আমরা চিন্তা করি, অ্যাটলিস্ট 130 টাকা পর্যন্ত যাওয়ার মতো কিন্তু ক্যাপাবিলিটি রাখে এই স্টকটি। গত বছরের যদি আমরা লাস্ট প্রতিবেদনটা দেখি আপনার ইপিএস এর, সেটা হচ্ছে কোয়ার্টার 2, দ্যাট ইজ
4 ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল, 2 ফেব্রুয়ারিতে 61 পয়সা কোয়ার্টার টু এর এগেইনস্ট আগের বছরের 25 পয়সা, এবং ওভারঅল 6 মাসের হচ্ছে 1 টাকা 52 পয়সা এগেইনস্ট আগের বছরের 57 পয়সা। সো ইনকাম অনেক বেড়েছে, ইপিএস যেহেতু বেড়েছে, এবং পাশাপাশি গত বছর কিন্তু 10% স্টক এবং 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আহ, এই মুহূর্তে আমরা যা দেখছি যে সাপোর্ট লেভেল আছে 95 লেভেলে। আহ, অনেকেই 87-এ যারা কেনার সুযোগ পেয়েছেন, খুব ভালো একটা ডিল পেয়েছেন। এর মধ্যে গেইন দিয়ে প্রায় 20%-এর মতো অনেকে প্রফিট বুকিং করেছেন, এবং অনেকেই কালেকশনে রাখছেন বলে জানা যায়। এবং এই মুহূর্তে খুব স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট কিন্তু 95 লেভেলে দেখা যাচ্ছে। আনলেস পুঁজিবাজারে আমরা অনেক বড় একটা ডিপ না দেখি, 87 পর্যন্ত হয়তো বা এর মধ্যে আমরা দেখতে পাবো না। যদিও কিছুদিন আগে 87 ছিল, পুঁজিবাজারের কারেকশনের সাথে এই স্টকটারও একটা কারেকশন আমরা দেখতে পেয়েছি। 87-এ যারা কালেক্ট করতে পেরেছেন তারা খুবই লাকি আমি বলবো, এবং হোপফুলি এর অবস্থান সামনে আরো বেশি দেখতে পাবো। 130 হয়তোবা টার্গেট হতে পারে। বর্তমানে পুঁজিবাজারে যে পরিমাণে এটার ট্রানজ্যাকশন হচ্ছে, প্রাইজেকশন হচ্ছে, এবং যে পরিমাণ ভলিউম ক্রিয়েট করছে, ওই হিসাবে স্টকটি খুবই ভালো অবস্থানে আছে। এবং যদি আমরা ইপিএস এর প্রকাশ এবং ডিভিডেন্ডের ঘোষণা পাই, হয়তোবা স্টকটিকে সামনে অনেক বেশি উপরে উঠতে দেখা যেতে পারে। আরেকটা স্টক যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্স নিয়ে হয়তোবা অনেকেই জানেন। এর ব্যাকআপ হিসাবে খুব স্ট্রং একটি শেয়ার, এবং এখন অনেক বেশি লো প্রাইসে পাওয়া যাচ্ছে। আমি আগে অনেকবার বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টর এখনো অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, এবং আমরা যদি রিসেন্ট ডেটাও খেয়াল করি, এখানে অনেকগুলো গ্যাপ আছে যেগুলো ফিল করা আহ, হয়ে গেছে কারেকশনের সময়। এখন উঠার মধ্যে এই গ্যাপগুলো ফিল আপ করার একটা স্কোপ আছে। অ্যাটলিস্ট 55 টাকা পর্যন্ত ইজিলি উঠে যাবে, এটা আমাদের বিশ্বাস। 55 টাকায় আমরা যদি একটা রেজিস্ট্যান্স এঁকে রাখতে চাই, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স রাখবো। এটার কি রেজিস্ট্যান্স হিসেবে আপাতত কাজ করছে, আহ, যদি ভালো একটা ভলিউম আমরা দেখতে পাই, ভালো প্রাইজেকশনস দেখতে পাই, 55 টাকা ক্রস করে যাওয়া খুব একটা সময়ের ব্যাপার হবে না, এবং তখন 55 টাকার পাশাপাশি আহ, আরো একটা সাপোর্ট লেভেল আমরা পেয়ে যাব। সেটা হবে এই লেভেলে 49 টাকায়। আপাতত 49 টাকাকে আমরা ভালো কোনো রেজিস্ট্যান্স হিসেবে দেখছি না, কিন্তু যদি 55 টাকা একবার ক্রস করে যায়, এটা কিন্তু একটা ভালো ব্রেকআউটের সম্ভাবনা দিতে পারে। 71 টাকায় হয়তোবা নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে, বাট আমাদের মেইনলি টার্গেট থাকবে এখানে 88 টাকা পর্যন্ত। 88 টাকার উপরে একটু রিস্কি হয়ে যাবে, বাট এখানে প্রফিট বুকিংটা মোস্ট লাইকলি সবচেয়ে বেশি ভ্যালিড হবে। আহ, আশা করি ইলেকশনকে কেন্দ্র করে বাড়ার মতো খুব পোটেনশিয়াল একটি স্টক, এবং এর রিসেন্টলি এর ডিভিডেন্ড গিয়েছে, এবং ডিভিডেন্ড যাওয়ার পরও খুব বেশি একটা বাড়েনি। আমি মনে করি যেগুলা পুঁজিবাজারে এই মুহূর্তে জেনারেল ইন্স্যুরেন্স আছে, সেগুলার হিসাব করলেও ঢাকা ইন্স্যুরেন্স খুবই ভালো পজিশন ধরে রেখেছে। আমরা যদি ঢাকা ইন্স্যুরেন্সের একটু ফান্ডামেন্টালটা দেখাই দিতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার টু এর যে ইপিএস 73 পয়সা এগেইনস্ট 75 পয়সা গত বছর, এবং ইপিএস টোটাল 1.23 এগেইনস্ট 1 টাকা 50 পয়সা। যদিও ইপিএস এ কিছুটা কম দেখা যাচ্ছে, বাট একটা কনসিস্টেন্সি আছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা ইন্স্যুরেন্সের যখন ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল, 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়, যেটা ঘোষণা করা হয় 3 জুনের দিকে। এর মধ্যে কোয়ার্টার টু এর প্রতিবেদন বের হয়ে গিয়েছে সামনে। প্রাইস সেকশন যদি আমরা ভালো দেখতে পাই, সেটা নিয়ে অবাক হওয়ার কিছু হবে না, কারণ অনেক বেশি ফিনান্সিয়ালি ব্যাকড এবং পলিটিক্যালি ব্যাকড একটা কোম্পানি। এবং যদি ইলেকশনের কনফার্মেশন আরো আহ, ভালো হয়, এবং ইলেকশন যত ঘনিয়ে আসবে, তার সাথে সাথে কিন্তু স্টকটা ভালো একটা প্রাইস সেকশনে যাওয়ার সম্ভাবনা রাখে, এবং 55 টাকা পর্যন্ত ফার্স্ট প্রফিট বুকিং জোন হতে পারে। বাট এটা যখন ক্রস করে যাবে, তখন একটা ভালো সাপোর্ট নিয়ে কিন্তু অ্যাটলিস্ট আমরা ফার্স্টে
টাকা, দেন 88 টাকা, এখানে এই পর্যন্ত একটা প্রফিট বুকিং গোল হিসেবে দেখতে পারি। যাই হোক, আমরা ৩টি ভেরি পোটেনশিয়াল স্টক নিয়ে আলোচনা করলাম। তার পাশাপাশি আগের ভিডিওসগুলো থেকে রিকোয়েস্টেড কিছু স্টক নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে ২টাই লাইফ ইন্স্যুরেন্স। যেহেতু আমরা লাইফ ইন্স্যুরেন্সের উপর ভালো একটা এমফাসিস করেছি, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এই ২টা স্টক নিয়ে বেশ ভালো কোয়েরিজ এসেছে। মেঘনা লাইফ নিয়ে যদি আমরা বলতে যাই, মেঘনা লাইফ অবশ্যই খুব ভালো মানের একটা স্টক, অ্যান্ড ইতিমধ্যেই অন্যান্য অনেক লাইফ ইন্স্যুরেন্স স্টকের মতো এটাও তার একুমুলেশন জোনে ঢুকেছে। মেঘনা লাইফ নিয়ে যদি বলি, এর নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হবে ৭৪ থেকে ৭৮ টাকা। এই জোনটা ক্রস করে গেলে কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স অ্যাটলিস্ট ৯৪-৯৫ টাকা পর্যন্ত আপনাকে প্রফিট দিতে পারে। আপাতত আমরা যদি সাপোর্ট জোনের কথা বলি, সাপোর্ট জোন হতে পারে ৬৩ টাকা লেভেলে, ৬৩ থেকে ৬৫, এই জোনটা একটা ভালো জোন হতে পারে যদি আপনি নতুন করে এন্ট্রি নিতে চান। আর আশা করা যাচ্ছে এখন যেহেতু একটা ভালো প্রাইস সেকশনে চলে গেছে, ৬৩ টাকার নিচে এর মধ্যে যাবে বলে মনে করছি না, এবং এর নিচে যদি ব্রেকডাউন আমরা কখনো দেখিও ৫৩ টাকা পর্যন্ত আসতে পারে। যদি ব্রেকডাউনে যায় অবশ্যই ৫৩ বা ৫৪-৫৫ এই পর্যন্ত আসা পর্যন্ত ওয়েট করবেন, বাট ব্রেকডাউনে যাবে বলে আশা করা যায় না। আপাতত ৮০ টাকা আপনার একটা ফার্স্ট প্রফিট বুকিং জোন হতে পারে। এখান থেকে ব্রেকআউট দিলে আমরা অবশ্যই ৯৫ পর্যন্ত যাওয়ার ওয়েট করব। আরেকটা যে স্টক নিয়ে আমরা অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি, রূপালী লাইফ। রূপালী লাইফ এই মুহূর্তে ১০৪ টাকায় অবস্থান করছে। রূপালী লাইফ কিছুদিন আগেও খুব ভালো একটা এন্ট্রি পজিশনে ছিল, সেটা হচ্ছে ৮৩ টাকা, এবং ৮৩ টাকায় এন্ট্রি যারা নিতে পেরেছেন অলরেডি প্রফিটে আছেন। এর আগে ছিল হয়তো বা ৯৫ টাকার দিকে এন্ট্রি এই জোনটাতে। ৯৫ টাকা যারা এন্ট্রি নিতে পেরেছেন তারাও এখন প্রফিটে আছেন। তবে এর মিনিমাম গন্তব্য হওয়া উচিত ১৪০, এই লেভেলটাতে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স জোন এঁকে রাখবো। এর উপরেও অনেক ইজিলি একে আমরা প্রাইস অ্যাকশন করতে দেখেছি, বাট এর সেফ জোন যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে সেফ জোন আমরা এই অংশটাকে ধরবো ১১৮ থেকে ১৪০, এই জোনটাতে। এখানে অ্যাকুমুলেট আশা করি এই পর্যন্ত উঠে যাওয়ার পর এখানে অনেকদিন সাইডওয়েজ মুভমেন্ট দেখা যেতে পারে। তারপর হয়তোবা আরো একটি ব্রেকআউট পেলে ১৪০, তারপর ২০০, এর জন্য অনেক সময় বুল ট্র্যাপ হয়ে যাবে। বাট সেফ জোন যদি বলি ১৪০ থেকে ১৬০ এর মধ্যে অনেকেরই প্রফিট বুকিং করে নেওয়া উচিত। যদি বেড়ে যায় কিছু স্টকস রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি উপরে গেলে আরো কিছু প্রফিট বুকিং করতে পারবেন। বাট ১২০ এই এই রূপালী ব্যাংকের মতো স্টকের জন্য খুব ইজি একটা টার্গেট হতে পারে। হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওগুলি যদি আপনাদের ডিসকাশন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেগুলো আমাকে হেল্প করে সামনে কি নিয়ে ভিডিও বানানো যায় সেটার সাজেশন হিসেবে। আজকের জন্য এখানেই, গুড নাইট।